টিভি9 বাংলা শুরুর থেকেই আমাদের মাথার মধ্যে একটা জিনিস ছিল, বাঙালিয়ানা। আমাদের চ্যানেলটা বাঙালির জন্য হবে, আমাদের ধরন ধারণ পুরোপুরি বাঙালিয়ানায় মোড়া হবে, এবং সব থেকে বড় কথা, বাংলার যেটা ঋতগৌরব, বাংলার এক সময়ের যে সব কিছুতে একটা সোনার ঐতিহ্য, সেই সময়টা ফিরিয়ে আনার জন্য টিভি9 বাংলা সবসময় কাজ করবে। এটা আমাদের মাথায় সারাক্ষণ ছিল। আমরা সমস্ত ক্ষেত্রেই, আপনারা যারা টিভি9 বাংলায় আমাদের প্রতি মুহূর্তে নজরে রাখেন তারা জানেন আমরা এই চেষ্টাটা করি। তো এই চেষ্টা করতে করতেই আমাদের মনে হচ্ছিল যে এই বাংলারই কিছু মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করানো উচিত, যাদের সঙ্গে এমনিতে কথাবার্তায় নিয়মিত আপনাদের সাথে যাদের পরিচয় হয় তারা রাজনীতিক বা অন্যান্য ফিল্ডের লোক বটেন, কিন্তু এরকম লোকেদের মাঝে মধ্যে আপনাদের সামনে তুলে নিয়ে আসার দরকার পড়ছে, যারা বা যাদের দেখে আপনারাও বুঝবেন যে বাংলা মানে শুধু নেতিবাচক কিছু না, ইতিবাচকও অনেক কিছু আছে এবং সম্ভাবনা আছে, করা সম্ভব, এই করা যায়, এই সম্ভব, এইটা বোঝানোর জন্যই আজকে আমার সঙ্গে এমন একজন ব্যক্তি বসে আছেন যিনি ইতিমধ্যে আপনাদের সামনে মুখে পরিচিত, হ্যাঁ তার কাজকর্মেও খানিকটা পরিচিত, কিন্তু সামগ্রিকভাবে মানুষ হিসেবে তার যে একটা অন্যরকম ভাবনা চিন্তা সব মিলে একটা অন্যরকম মানুষ, একটা এই জায়গাটা তুলে ধরাটা বোধহয় দরকার, কারণ এই জায়গাটাও পরিচিত। শ্রী সত্যম রায়চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের টিভি9 বাংলায়। নমস্কার। দেখুন, এই যে একটা বাংলার ক্ষেত্রে সবসময় আমরা জানি, ভাবেছি যে একটা সময় ছিল বাণিজ্যে আমরা সবার আগে, গোটা ভারতে যত যা কিছু হতো বাংলায় সব ক্ষেত্রেই শুরু হতো। পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে বাণিজ্যিক ক্যাপিটাল চলে গেল, এবং বাঙালির চিরকালই হচ্ছে ও ব্যবসা করে, এটা একটা কিরম একটা দাঁত নাকটা কোচকানো ব্যাপার হয়ে গেল আর কি। লজ্জা পেয়ে বলতো আমার ছেলে এরকম ব্যবসা করে আর কি, এরকম একটা ব্যাপার। সেইখান থেকে আপনারও তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি যেটুকুনি জানি বা দেখেছি, আপনার বাবা সরকারি কাজ করতেন, চাকরি করতেন, মা হাউসওয়াইফ, সুতরাং সেই অর্থে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে ব্যবসায়ী পরিবারের ছেলে আপনি নন। দুম করে এরকম ব্যবসায় চলে এলেন কি করে? আসলে দুম করে আসেনি, এটা দুম করে, একদমই দুম করে আসা নয় এটা, বা ভাবনা চিন্তা করে সেভাবেও আসেনি এটা, মানে চলে এসেছি এটাই। এখনও যদি ফিরে যাই সেই 41-42 বছর আগে, তাহলে এটাকে আমরা যদি এই জার্নিটাকে রিকল করি, দেন এই চলে আসাটা কমপ্লিট একটা জার্নি, এবং যেটা আমার জীবনের জার্নি হিসাবেই আমার মনে হয় যে জাস্ট একটা নৌকায় উঠে পড়েছি, নৌকাটা চলছে, আমিও চলছি, চলতে চলতে জাস্ট এখানে এসে পৌঁছেছি। এই জার্নিটা এরকমই। ছোটোবেলা থেকে সত্যিই ভাবিনি যে কোনো ব্যবসা করবো বা কিছু করবো, ভেবেছিলাম পড়াশোনা করবো, পড়াশোনা করে কখনো ভেবেছি শিক্ষক হব, কখনো ভেবেছি ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হওয়ার কথা ভাবিনি, ইঞ্জিনিয়ার হব, বা ভেবেছি কিছু একটা করবো আর কি। টিউশন করতে করতে তারপরে মনে হলো যে কম্পিউটার শেখাটা দরকার, মানে তখন কম্পিউটার শব্দটা আসছে আস্তে আস্তে। কারেক্ট। তো আমি এবং আমার দাদা গৌতম রায়চৌধুরী দুজনেই তখন এই কম্পিউটার ট্রেনিং সেন্টার একটা শুরু হলো। সেটা যে বেঙ্গলের প্রথম কম্পিউটার ট্রেনিং সেন্টার, পরে সেটা বুঝেছি বেঙ্গলের সেটা প্রথম কম্পিউটার ট্রেনিং সেন্টার। হুগলির বাড়িতেই একটা ঘরে গ্যারাজেই একটা কম্পিউটার, মানে কম্পিউটার ছাড়া কম্পিউটার ট্রেনিং সেন্টার, স্টুডেন্ট কিন্তু কম্পিউটার নেই, কম্পিউটার সেন্টার চালু হয়ে গেল। আচ্ছা, না এইখানে আমি একটু আপনাকে থামাই। সেটা হচ্ছে যেদিন আপনি এটা ঠিক করলেন বা আপনারা যে একটা ব্যবসা করবেন, একটা এরকম কম্পিউটার সেন্টার তৈরি করবেন, তাও আবার এমন একটা জিনিস যেটা নিয়ে সেই সময় একটা যে কম্পিউটারকে ঢুকতে দেওয়া হবে কি হবে না, এরকমও একটা ভাবনা চিন্তা ছিল আর কি, এরকম একটা পরিস্থিতিতে আপনি ঠিক করলেন যে ব্যবসায় যাবেন। প্রথম যেদিন বাবাকে বললেন, তার রিয়াকশন কি ছিল? না, কোনো রিয়াকশন ছিল না। বাবা বললেন যা করতে চাও, আমি তো কোনোদিন বারণ করিনি তোমাদেরকে যে যা করতে চাও কোনোদিন। বাবা বলতেন কখনো যে হোয়াট ইউ ওয়ান্ট টু বি সেটাই হও, মানে কখনো উনি বাবা মা কখনোই আমাদেরকে, মানে ছোটোবেলা থেকে বাবা মার এত স্বাধীনতা পেয়েছি যে কোনোদিন ওই এখন দেখি যেটা বাবা মা একটা বাচ্চার প্রতি যে মানে কঠোর একদম নিষ্ঠা সহকারে তার পেছনে লেগে থাকেন, আমাদের বাবা মার ক্ষেত্রে সেটা কখনো দেখিনি। 5 ভাই বোন ছেড়ে দেয় থাকতাম আমরা, কিন্তু আমরা জানতাম যে
ওই স্কুলে ঠিক টাইমে যেতে হবে, স্কুল থেকে ফিরে এসে একটু খেলাধুলা করতে হবে, তারপরে হাত পা ধুয়ে পড়াশোনা করতে হবে, সকালবেলা আবার ঘুম থেকে উঠতে হবে, ভোরবেলা মানে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে। বেসিক বাঙালি শৃঙ্খলা, বেসিক বাঙালি জাগর, সেগুলো আমরা জানি এটা করতে হয়, এটা করতে হয়, এটা নিয়ম, এটা করতে হয়, এটাই করতে হবে। কিন্তু তারপরে আর, কারণ যেহেতু ভালো রেজাল্টই করতাম, হ্যাঁ, কখনো মানে খারাপ রেজাল্ট করিনি কখনো, বা বাবা মা পড়াশোনার জন্য খুব বেশি আমাদেরকে বেশি বিয়েও করতেন না, যা করতাম সেটাই করতাম। তারা বলেছেন ওকে যেটা করতে চাও সেটা করো, কিন্তু ওটা কিন্তু ব্যবসা হিসাবে নিইনি, ওটা কিন্তু ব্যবসা হিসাবে, তখন যে বলবো ব্যবসা করছি সেটা বলার মতো কিছু নয়, কিন্তু ব্যবসা হিসাবে নয় যে ওই টিউশন করি আমরা কিছু কম্পিউটার টিউশন মতোই আর কি, যে একটা কম্পিউটার বসিয়ে সেটা টিউশন আর কি, যে আমরা নর্মাল টিউশন করি, একটা কম্পিউটার থাকলে হয়তো কিছু ছাত্র কম্পিউটার টিউশন মানে কম্পিউটার পড়তে আসবে, এইটা ভাবনা। তারপরে ওটা যখন ক্লিক করলো, তারপরে ওটা এক একটা সেন্টার, যখন একটা করলাম দুর্গাপুরে, তারপরে আরেকটা শিলিগুড়িতে, এরকম করতে করতে বাড়তে থাকলো, তখন মনে করলো না এটা তো একটা ব্যবসার মতোই এটা ব্যাপারটা। এবং তারপরে আস্তে 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 বাড়তে বাড়তে প্রায় 100-র উপরে কম্পিউটার ট্রেনিং সেন্টার হয়ে গেল আমাদের রাজ্যে, রাজ্যের বাইরে বিভিন্ন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। সেগুলো তারা ঘর দিল, সেখানে কম্পিউটার বসলো, কম্পিউটার বসিয়ে সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী কম্পিউটার ট্রেনিং পেলো। এই করতে করতে বেশ মানে তখন মনে হতে লাগলো যে বাহ, আমরা তো এমন একটা কাজ করে ফেলেছি যেখানে আমরা বাংলার প্রচুর ইয়াং ছাত্রছাত্রীকে কম্পিউটার ট্রেনিং দিতে পারছি, এবং এটা একটা বড় ব্যাপার। এবং ওই ট্রেনিংয়ে ওই সার্টিফিকেটটা নিয়ে তারা জবও পেতে থাকলো, প্রচুর জব পেতে থাকলো। এবং তারা আবার যারা কমপ্লিট করছে তারা বলছে আচ্ছা আমি থাকি ধানবাদে, আমি একটা কম্পিউটার সেন্টার করবো, ওকে এই ব্র্যান্ডটা নিয়ে, ওকে আমরাও চলে গেলাম। ধানবাদে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার হলো, কখনো কি বলে আজিমগঞ্জের কম্পিউটার ট্রেনিং সেন্টার হলো, কখনো মুর্শিদাবাদের ট্রেনিং সেন্টার, এরকম আর কি। মানে এই যে ছড়িয়ে পড়ছে চারপাশে, একটার পর একটা করছেন, কিন্তু সঙ্গে সঙ্গে তো মানে ব্যবসায় যেরকম রিস্ক ফ্যাক্টর থাকে, তখন মনে হতো না যে এত বড় ছড়িয়ে ফেলছি, সামলাবো কি করে? রিস্কটা হয়নি না, মানে কারণ হচ্ছে যে খুব সাধারণভাবে শুরু করেছিলাম, এরকম একটা ছোট্ট টেবিল আর একটা চেয়ার নিয়ে শুরুটা করা, তার জন্য খুব পুঁজি খুব কম, 500-700 টাকা, ম্যাক্সিমাম 500 টাকা একটা পুঁজি দিয়ে, তার জন্য কিছু নিয়ে আসিনি তো। এবং কম্পিউটার যখন কিনলাম তখন জাস্ট ওই বাবার কাছ থেকে ওই বাড়ির দলিলটা নিতে হয়েছিল যে মর্টগেজ দিয়ে একটা কম্পিউটার কেনার জন্য। হ্যাঁ, তখন কম্পিউটারের দামটা অনেক ছিল, 1,20,000 টাকা, তার সঙ্গে একটা এয়ার কন্ডিশন মেশিন লাগতো। হ্যাঁ, যার জন্য ওইটা কিনতে গিয়ে ব্যাংক থেকে একটা লোন করতে হয়েছিল। এরকম মানে বাঙালির বসত বাড়ি, এটা একটা কনসেপ্ট, মানে সারা জীবনের শখ থাকে যে একটা বানাবো, সেখানে আপনার মাথা গোজার ঠাইটা এই যে আপনি মর্টগেজ রাখলেন, তাও একটা এই কম্পিউটার কিনে শুরু করবেন, টাকা ফেরত দেওয়ার ব্যাপার আছে, উঠবে কি উঠবে না, এই অনিশ্চয়তার দোলাচলে পড়েননি? না, সেটা হয়নি, কারণ তখন দেখতে পাচ্ছি যে মানে বেশ কিছু ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে, ফিজ আসছে, এই টাকাটা দিয়ে দেওয়া যাবে, এমন কিছু ভাবতে হয়নি তখন, যে মনে হয়নি যেন খুব কষ্ট কিছু হবে। এবং তারপরে তো খুব স্মুথ হয়ে গেল, এবং প্লাইং ব্যাক মডেল চলতে থাকলো, যে একটা সেন্টার থেকে সারপ্লাসটা নিয়ে আরেকটা সেন্টার, ওইটা থেকে সারপ্লাস একটা সেন্টার, এই করতে করতে বাড়তে থাকলো। ঠিক আমাদের এডুকেশন সিস্টেমটাই কিন্তু কমপ্লিটলি সেই কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আজকে টেকনো ইন্ডিয়া গ্রুপ, এই যে টোটাল জার্নিটা, আমার জার্নিটা কিন্তু প্লাইং ব্যাক, হ্যাঁ, কমপ্লিটলি প্লাইং ব্যাক করে গেছি। মানে 6টা স্টুডেন্ট থেকে এখন লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, তারপরে হচ্ছে যে ধরুন ওই একটা কম্পিউটার সেন্টার থেকে এখন লক্ষ লক্ষ কম্পিউটার, বা ধরুন ওই একটা ইনস্টিটিউশন থেকে আর একটা কলেজ থেকে আর একটা স্কুল থেকে আর একটা, এই করতে করতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সংখ্যা যেমন বেড়েছে, এমপ্লয়িং ব্যাক মডেলেই বেড়েছে। এই টাকাটা থেকেই আর একটা করতে করতে এবার এই ধরুন পুরোটাই আপনি শিক্ষামূলক জায়গার থেকে আপনারা এগিয়েছেন, এবং একটা সরল রেখা এগিয়েছেন, যে ধাপে ধাপে কোচিং সেন্টার থেকে স্কুল, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি পৌঁছে গেছেন, এবং একাধিক ইউনিভার্সিটি, এবং তারপরে সেটা ডাইভার্সিফাই করেছেন ডিফারেন্ট ইউনিভার্সিটিস, যের মধ্যে মানে সম্পূর্ণ অন্য স্পোর্টস ইউনিভার্সিটি করার কথা ভেবেছেন, বা স্কিল ইউনিভার্সিটির কথা ভেবেছেন, ফ্যাশনের কথা ভেবেছেন। এই যে ভাবনাটা ছড়িয়ে একটা জিনিসকে বেস করে কিন্তু এরকমভাবে চারপাশে ছড়িয়ে দেয়, এর পেছনে বেসিক মানে চিন্তাটা কেন ছিল? যে এই সবাই আর কি করেন, একটা বড় ব্যবসা হয়ে গেছে, সাফল্য আসছে, তারা অন্য বিভিন্ন ফিল্ডে নিজেদের ছড়িয়ে দেন, আপনারা কিন্তু বেসিক্যালি একটা জায়গাতেই নিজেদের গুছিয়ে রেখেছেন, এটা কেন? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি অন্য কিছু করতে মন চায়নি কখনো। মানে আমার প্রথম থেকে ছিল যে এডুকেশন নিয়েই থাকবো, ওই বললাম না, মানে কখনো শিক্ষক হতে চেয়েছি, তাহলে শিক্ষার সাথেই থাকবো, এবং সেটা ওই এক্সপ্লোর এডুকেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা একটা মিশন ছিল, যে মানে এক্সপ্লোর এডুকেশনটা এক্সপ্লোর করবো। এবং তার জন্যে, এবং এই যে ভাবনাটা যে নতুন নতুন প্রোগ্রাম আনতে হবে, হ্যাঁ, নতুন কোর্স ডিজাইন করতে হবে, এবং সেখান থেকে এই প্রোগ্রামগুলো থেকে কি আউটপুট হবে
সেটা ঠিক করতে হবে এবং এমপ্লয়েবল করতে হবে আমাদের স্টুডেন্টদেরকে, এমপ্লয়েবিলিটি বাড়াতে হবে, ইন্ডাস্ট্রির সঙ্গে কানেক্ট করতে হবে এবং তাদেরকে জব দিতে হবে। এই যে করতে করতে দেখা গেল যে মানে প্রায় 25,000 ইঞ্জিনিয়ার আমাদের গ্রুপ থেকে বেরোচ্ছে এবং তারা সারা পৃথিবীতে জব পাচ্ছে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং প্রত্যেকটা শহরে গেলেই টেকনো ইন্ডিয়ার স্টুডেন্টদের পাওয়া যায়, প্রত্যেকটা জায়গাতে পাওয়া যায়। তা এইটা কিন্তু মানে খুব যে বিশাল কিছু মানে সেই প্রতি মুহূর্তে মানে পারমুটেশন কম্বিনেশন করে আমাদেরকে ভাবতে হয়েছে তা নয়। অপারেশনটা ভেরি স্মুথ এবং আমি একটা দেখেছি যেটা যে এডুকেশনটা করতে গিয়ে খুব একটা কোথাও রেজিস্ট্যান্স হয় না। মানে ওই কম্পিউটার যখন খোলা হলো তখন একটা রেজিস্ট্যান্স এসেছিল প্রথম দিকে, যে অনেকেই ভাবছিল কম্পিউটার শিখলে প্রচুর জবলেস হয়ে যাবে, কম্পিউটার শিখলে রাজনৈতিক ভাবনা হয়েছিল এটা, সেটা একটা তখন একটা ছিল রেজিস্ট্যান্স ছিল, কিন্তু সেই রেজিস্ট্যান্সটা ধোপে টেকেনি। কারণ হচ্ছে সেটা তখন এত স্টুডেন্ট পড়তে আসছে এবং তারা নিজেরাই নিজেদের মতো করেই পড়তে আসছে, সে কিন্তু কোনো কিছু হয়নি। তারপরে যখন কোনো জায়গায় স্কুল খুলেছি, কলেজ খুলেছি, আমরা কিন্তু ভেবে নিয়েছি যে এখানে একটা কলেজে দরকার, ইঞ্জিনিয়ারিং কলেজে দরকার, সেখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করতে গেছি এবং মানুষ কিন্তু দুহাতে সেটা আশীর্বাদ করেছে এবং সেখানে তারা আমাদের কথা বলুন। মানে বাংলায় আজকের দিনে দাঁড়িয়ে when you look back, বাংলায় ব্যবসা করাটা কতটা কঠিন বা সহজ, মানে আপনার কাছে কি? খুবই সহজ, কারণ এটা তো আমি তো আমার মাটিটাকে চিনি, আমার পরিবেশটাকে চিনি, আমার মানুষদেরকে চিনি। তা সুতরাং মানে আমার তো কোনো জায়গাতে কোনো কিছু মনে হয়নি যে খুব স্মুথ, কোনো কিছু মনে হয়নি কখনো। মানে এই যে ধরুন একটা সময় আমরা ওই যেটা বলছিলাম যে গোটা ভারতের কাছে বাংলা বাণিজ্যের ক্ষেত্রে অন্তত পথিকৃৎ, সব বিষয়ই ছিল কিন্তু বাণিজ্যের ক্ষেত্রেও ছিল আর কি। সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে বাংলার যে একটা বাঙালি ব্যবসায়ী বলতে যেটা বোঝায় যে গোটা ভারতের নামটা ছড়িয়ে আছে, এই জায়গাটা আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছিল। তা ব্যবসার ক্ষেত্রটা যদি এতটাই সহজ হয় বা বাংলায় যদি এতটাই অনুকূল পরিস্থিতি থাকে বলে আপনি মনে করেন, তাহলে সেই ফ্লারিশিংয়ের ব্যাপারটা, সেই রমরমার ব্যাপারটা কেন আমরা সেই রকম দেখতে পাচ্ছিলাম না? এর দুটো, একটা হচ্ছে দেখুন আমি ব্যবসায়ী অর্থে এটাকে ব্যবসা তো নয়, সেই হিসাবে এটা হচ্ছে যে এডুকেশনটাকে অনেকেই ব্যবসার চোখে দেখেন এবং আমি নিজেও কখনো নিজেকে ব্যবসাদার বলি না। আমি বলি আমি এডু এন্টারপ্রেনিয়র বা সামথিং লাইক দ্যাট। মানে আমি কখনো নিজেকেও ব্যবসাদার কখনো বলি না, বা আমাকে কেউ শিক্ষাবিদ, আমাকে কেউ বিজনেসম্যান বললে আমার নিজের একটু লাগে যে না, আমি তো বিজনেসম্যান নই, আমি তো সেরকমভাবে বিজনেস কিছু করিনি যে যেটা আমাকে বিজনেসম্যান বলতে হবে। সেই স্ট্যাটাসে আমি পৌঁছাইনি, বিজনেসম্যান স্ট্যাটাসটা আমার ক্ষেত্রে নয়। তো আমার মনে হয় যে এডুকেশন নিয়ে কাজ করতে গিয়ে এই জন্য অসুবিধা হয়নি যে এটা যেহেতু বাবা মা সবসময় চান যে তার মানে বাচ্চাটি একটি ভালো এডুকেশন পাক, সেটা স্কুল এডুকেশন হোক, সেটা কলেজ এডুকেশন হোক, ইউনিভার্সিটি এডুকেশন হোক, তা সেটা ভালো একটা এডুকেশন পাক, সেটা তারা চেয়েছেন। আমি একটা জিনিস আমরা করেছি প্রথম থেকেই, মানে কোয়ালিটির সঙ্গে কখনো কম্প্রোমাইজ করতে দিইনি বা করিনি, এবং মানুষের কাছে এটা বার্তাটা পৌঁছেছিল যে না, এদের গ্রুপের ইনস্টিটিউশন মানে সেটা ভালো হবে, সেটা খারাপ হবে না, এই বার্তারই পৌঁছেছিল, যার জন্য এটা করতে কোনো জায়গাতে অসুবিধা হয়নি। সেকেন্ড হচ্ছে, আপনার কথা শেষ হয়নি আমার, সেকেন্ড হচ্ছে যে আপনি বলছেন না যে ব্যবসা করতে আমাদের যদি এত সোজা হয় তাহলে ব্যবসা করছে না কেন, মানে আমাদের রাজ্যে ব্যবসা করছে না কেন? তা এটা না, এটা মানসিকতা। আপনি যেটা প্রথমে যেটা শুরু করলেন যে আমাদের বাঙালিদের মানসিকতার, এটা এই মানসিকতাটাকে আমরা বাঙালি মানে আমরা ভাবি আমরা আড্ডা দেবো, আমরা ইন্টেলেকচুয়াল, হ্যাঁ আমরা বই পড়বো, আমরা কবিতা পড়বো, আমরা গান শুনবো, আমরা অন্যের হয়ে কাজ করব, আমরা অন্যের কোম্পানিতে কাজ করব, এবং বাবা মা চান যে আমার ছেলেটি যেন থাকে দুধে ভাতে, যেটা আমরা প্রবাদ আছে, আমার ছেলেটি দুধে ভাতে থাকবে। এবং সেই দুধে ভাতে থাকতে গিয়ে আমরা কখনো এনকারেজ করি না আমাদের বাচ্চাদেরকে যে তুমি ব্যবসামুখী হও বা তুমি একটা কিছু করো বা নিজে একটা কিছু করো। সবসময় মনে হয় যেন না করলে যদি ডুবে যায়, ও তো যদি আমার মানে সবাই তো বাবা মায়ের টাকা নিয়েই ব্যবসা করতে থাকে, কারণ বাঙালি বাবা মায়েদের কাছেও প্রচুর টাকা থাকে না যে তারা সেই টাকা নিয়ে ব্যবসাটা করবে। বা ব্যাংক লোন দিতেও আমি তো মানে আমাদের বাচ্চাদেরকে যখন আমি বলি এডুকেশন লোন নাও, তারা কিন্তু বাবা মা দিতে দেয় না, ভাবে যে আবার লোন চাপিয়ে দেবো বাচ্চার ওপরে, সেটা করতে চান না তারা। মানে ব্যবসাতেও তারা এই মানসিকতা আছে, না লোন চেপে যাবে ওর ওপরে, না দরকার নেই, ভাবা তুমি একটা চাকরি করো, মানে সোজা সাপটা থাকো, চাকরি করো, মানে আমি তাতেই খুশি। এই যে মানসিকতা, এইটা থেকে কিন্তু আমাদের ব্যবসাটা ডেভেলপ করেনি এবং মানে করছে না। কিন্তু এখন কিন্তু অনেক ইয়াং ছেলেমেয়েরা এগিয়ে আসছে,
তারা অনেক নতুন নতুন আপনার ইয়ে স্টার্ট আপস তৈরি করছে এবং যথেষ্ট ভালো করছে সেগুলো। আর আপনি বলবেন যে না বাঙালিরা ব্যবসা করেনি, সেটাও আমি কিন্তু মানতে রাজি নই। এবং এরকম প্রচুর উদাহরণ আছে, আমি আপনাকে হান্ড্রেডস অফ এক্সাম্পল দিয়ে দেবো, যাতে বড় বড় বাঙালি গ্রুপগুলো এখনও তাদের নাম শোনা যায়, এখনও নাম শুনলে আমরা নতমস্তক হয়ে তাদের দিকে, যে বড় বড় গ্রুপ, এবং তারা কিন্তু জেনারেশন টু জেনারেশন তারা এই বাংলাতেই তারা কাজ করেছেন। আজকে তা নাহলে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স আজকে প্রায় 140 বছর আগে তৈরি হয়েছিল, প্রথম ন্যাশনাল চেম্বার অফ কমার্স এই বাংলাতেই তো। এবং সেখান থেকে যারা তৈরি করেছিলেন তারা কিন্তু সবাই ব্যবসা করতেন, সেই পারিবারিক ইয়েটা এখনো রয়েছে, সবাই ব্যবসা করতেন। সেই পরিবারগুলো কিন্তু এখনও তারা ব্যবসার মধ্যে আছে। হ্যাঁ, হয়তো পরিবারগুলো ডিভিশন হয়েছে, পরিবার ডিভাইড হয়ে গেছে পরিবারগুলো ডিভাইড হয়ে যাওয়ার ফলে কী হয়েছে, সেই যে ব্যবসার যে আকৃতিটা সেটা হয়তো ছোট 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 হয়ে গেছে, যার জন্যে আমরা সেই বড় আকারের ব্যবসাটা আর দেখতে পাই না। আমাকে একটা কথা বলুন, এই যে আপনি বলছিলেন যে বাঙালি সবসময় ভাবে যে একটু লিখবো, একটু পড়বো, একটু আবৃত্তি করব, একটু গান গাইবো, এই সবকটাই আপনি করেন ঘটনাচক্রে। হ্যাঁ, একদম। হ্যাঁ, আমি তো দেখি আপনার যা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার যা পোস্ট মানে আপনি চুটিয়ে করেন শুধু না, নিজে কবিতা লিখেছেন, বই আছে আপনার, আমি দেখলাম গান বাজনা আপনি খুব ভালোবাসেন, ঘুরতে চলে যান, সেগুলো করে তার সঙ্গে এই পুরো বিশাল কর্মকাণ্ডটা সামলানোটা তার মানে পসিবল? একদম, কারণ আমার তো বাঙালি মননটা রয়েছে, আমার বাঙালি মননটা আছে। বাঙালি তো, আমি তো বাঙালি মনন, এবং বাঙালি মনন মানে যেটা বললাম আপনাকে, আড্ডা দেয়া, কবিতা লেখা, কবিতা পড়া, বই পড়া, এটা তো বাঙালির মধ্যে, আমার সত্তার মধ্যে মিশে আছে। আমি কী করে এর থেকে বেরোবো? সুতরাং আমি যেমন ব্যবসাটা করি, সঙ্গে সঙ্গে আমি এটাও করি, আমি প্রচুর আড্ডা দিই, সিনেমা দেখি, ঘুরতে যাই, হ্যাঁ, লেখালেখি করি, আমি তো করি, আমি যখন যা করি এটা করি, এবং সেটা তো মানে আমি খুব আনন্দ সহকারে করি। এবং ওটা বেশি আনন্দ সহকারে করি। আমাকে যদি বলতে হয় যে মানে কাজ ফেলে দিয়ে ঘুরতে যেতে, আমি এক্ষুনি সেটা চলে যাব। কেউ যদি আমাকে বলে যে একটা অনুষ্ঠান হচ্ছে, গান শুনবো, আমি অনেক মানে সেটা অনেক আনন্দ হয় আমার সেটাতে। একটা কবিতা লিখতে পারলে অনেক আনন্দ হয়, তো এটা তো আমার ভেতরের আনন্দ, সেই আনন্দটা তো থাকেই। আপনার কবিতা শুনবো, কিন্তু তার মানে হচ্ছে এইটা আমরা বুঝে নিতে পারি, বা সবাই যারা দেখছেন তারাও বুঝে নিতে পারেন, যে ব্যক্তিগত সত্তাটাকে বিসর্জন না দিয়েও ব্যবসাটা করা যায়। ডেফিনেটলি করা যায়, এবং আমি তো এটা বিশ্বাসই করি না যে এটা ব্যবসা করতে হবে মানে পরিবারকে ছেড়ে দিতে হবে, পরিবারের সময় দেওয়া যাবে না, বন্ধুবান্ধবকে সময় দেওয়া যাবে না, গান শোনা যাবে না, এটা তো নয়। এবং অনেকে আমি দেখি, আমি খুব বিরক্ত হই তাতে, যে একসঙ্গে 3টে ফোন ইউজ করছেন। আমি তো জীবনে একটা ফোনের বেশি কখনো ইউজ করতে পারলাম না। 3টে ফোন, এটা ফোন করছেন, ওটা ফোন করছেন, এটা এই সকালবেলা জিমে যাই, হ্যাঁ, সেখানে ফোনটা নট অ্যালাউড, দেখছি সেই ফোন নিয়ে গাঁক গাঁক করে সেই ব্যবসার কথাই বলছে তারা। মানে এই সকালবেলা উঠেই মানে এদিকে ট্রেডমিলে ওয়াক করছে আর ব্যবসার কথা বলছে, এই এত টাকা, অত টাকা, এই হবে, ওইখান থেকে ওটা মালটা পাঠিয়ে দাও, ওখান থেকে ওটা করে দাও। তো আমি ভাবি যে মানুষের এত ব্যস্ততা, কিসের ব্যস্ততা? মানে আমি তো বুঝে পাই না। বিশ্বাস করুন, আমি জীবনে কোনো দিন ব্যবসার জন্যে মিনিমাম ব্যস্ততাটুকু আমি দেখাইনি, ব্যস্ত হইনি। আমি কোনো দিন একটার জায়গায় 2টো ফোন কখনো ইউজ করিনি, এবং কখনো কোনো জায়গা ব্যবসা করতে গিয়ে আমার জীবনের স্বাদ আহ্লাদ, আমার পরিবারের সঙ্গে স্বাদ আহ্লাদ, আমি কোনো জায়গাতে কোনো কিছু কাট করিনি। আমি সবটা বজায় রেখে যেটুকু করতে পেরেছি আমি সেটাতেই হ্যাপি। আমি দুটোতেই হ্যাপি, আমি এদিকেও হ্যাপি, ওদিকেও হ্যাপি। আমার কোনো আনহ্যাপিনেস নেই তার জন্যে। এইটা বিরাট বড় কথা। মানে কেউ আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারছেন যে আমার লাইফে কোনো রিগ্রেট নেই, কোনো আক্ষেপ নেই, এটা সিরিয়াসলি পাওয়া যায় না। এবং তারপরেও তিনি ব্যবসা করেন আর কি, এটা একদম পুরো যা প্রচলিত বিজ্ঞাপন আপনি তার উল্টো দিকে যাচ্ছেন আর কি। মানে বাঙালির জন্য, আমি তো বৃষ্টি পড়লে আমি তো অফিস যাই না, বৃষ্টি পড়লে আমি তো বাড়িতে থেকে যাই, বাড়িতে ব্যালকনিতে বসি, বৃষ্টি দেখি, হ্যাঁ, কবিতা পড়ি। সন্ধ্যেবেলা হলে একটু মনে হয় যেন যে বেশ সুন্দর ওয়েদার, ব্যালকনিতে বসে তারার দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে থাকি, তারাগুলো দেখি। আপাতমস্তক রোমান্টিকতা। হ্যাঁ, তো রোমান্টিক মানুষ তো আমি তো। বাহ, মানে হয়তো এই রোমান্টিকতা থাকলে এরকম স্বপ্নগুলো দেখা যায় এবং ভাবা যায়, বা সাহসটা পেয়ে যাওয়া যায় কোনো কিছু ছাড়তে। ধরুন আপনি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, তার আপনি চ্যান্সেলর, এবার তার সঙ্গে আপনি একজন এন্টারপ্রেনিয়ার, কোন পরিচয়টা আপনাকে অনেক বেশি গর্বিত করে? আমাকে গর্বিত করে আমি চ্যান্সেলর সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চ্যান্সেলর টেকনো ইউনিভার্সিটি ত্রিপুরা, বা আমাকে কেউ যদি বলে এডুকেশনিস্ট, তাহলে আমার খুব গর্ববোধ হয়। আরও গর্ববোধ হয় যখন দেখি রাস্তাঘাটে কোথাও কফি শপে বা কোনো ফ্লাইটে বা কোনো শহরে
একদল স্টুডেন্ট এসে বলে যে আমরা স্টুডেন্ট এই 2008-এ এখানে পড়তাম বা 2002-এ এখানে পড়তাম, এখন আমি মাইক্রোসফটে আছি বা এখন আমি গুগলে আছি বা এখন আমি মেটাতে আছি। হ্যাঁ, কী আনন্দ যে হয়, কী আনন্দ যে হয় আপনাকে আমি বলে বোঝাতে পারবো না যে কী আনন্দ সেটা, যে আমার একটি ছেলে এইখানে করছে, এই করছে, সেই করছে, কেউ বলে এয়ারফোর্সে আছি। মানে এই আনন্দটা মানে কোনো শেয়ার করা যায় না, ভাগ হবে না একদম। সেই এই যে ধরুন আপনি চারপাশে এই যা যা কর্মকাণ্ড ছড়িয়ে ছড়িয়ে নিয়ে বসেছেন আর কি, এর মাঝখানে যদি আপনাকে বলা হয় যে এর বাইরে আরও কিছু আপনি করতে চান কিনা, এখনই আপনি আত্মসন্তুষ্ট কিনা, তারপরেও আপনি আর কিছু করতে চান কিনা, তাহলে আপনি কি বলবেন? আমি না জীবনে কোনো দিন কোনো গোল সেট করিনি। আচ্ছা। নেভার, যে আমাকে ওইখানে পৌঁছতে হবে, ওটা করতে হবে, এই গোল সেটটা আমি কোনো দিন করিনি। যখন একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার করেছিলাম আমি খুব হ্যাপি, একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার হয়েছে। যখন 2টো হলো আরেকটু হ্যাপি, যখন 3টে হলো বা 3টে হয়ে গেল, তারপরে না ওইটা নিয়ে আর কোনো মানে কোনো উৎসাহ দেখায়নি কখনো, যে ওটা চলছে হচ্ছে করতে করতে কলেজ হলো একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের, আচ্ছা তাহলে বাহ দারুণ, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে আমার, বা 2টো হয়েছে, 3টে হয়েছে, ওইটুকুই, তারপরে আর নেই। তারপরে ইউনিভার্সিটি হলো একটা, তা 2টো, 3টে, 4টে, আমার ভেতর সেটা আমি কখনো না গোল সেট করিনি। এবং আমি মনে করি যে আমি কমপ্লিটলি স্যাটিসফাইড ম্যান, এবং ঈশ্বর আমাকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন এবং যেটুকু আমি পেয়েছি, এটা সত্যি বলতে কি আমার পাওয়ার কথা নয়, কারণ এটা পেতে গেলে যে কঠোর পরিশ্রম, কঠোর সাধনা এবং দরকার, সেটা কিন্তু আমি কখনো করিনি। এত স্মুথলি এই জার্নিটা আমি করেছি যে তার জন্যে এখানে পৌঁছে গেছি, আপনার সামনে বসে আমি এই ইন্টারভিউটা দিচ্ছি, আপনি আমার জীবনের কথা শুনছেন, এটা যে কখনো বলতে পারবো এটা কখনো আমি ভাবিনি। এবং এটা আমাকে মানে আমি তো কমপ্লিটলি স্যাটিসফাইড ম্যান। এবং আরও যে অনেক কিছু করতে হবে, আমি সেটা কখনো এখনও জানি না যে আমি আর কিছু করব বা কতটুকু করব আমি জানি না। কিন্তু এই বললাম যে আমি একটা স্রোতের জলে গা ভাসিয়ে দিয়েছি, যেখানে গিয়ে আমি ঠেকে যাব সেদিন জানবো আজকে আমার শেষ, সেদিন শেষ। কিন্তু যতদিন না ঠেকবে ততদিন আমি চলতে থাকবো, চলতে চলতে হয়তো আরও কিছু ইউনিভার্সিটি হবে, আরও কিছু ইনস্টিটিউশন হবে, আরও কিছু স্কুল হবে, কলেজ হবে, সেটা হবে। কিন্তু মানে এটা আমি কমপ্লিটলি স্যাটিসফাইড। মানে আপনি চলতা ফিরতা এই প্রাতিষ্ঠানিক বিষয় এবং বাণিজ্যিক বিষয়গুলোর একদম কমপ্লিট অ্যান্টি স্টেটমেন্ট। মানে সবাই যা যা বলেন, প্রচুর পরিশ্রম, ভীষণ কঠোর একটা সামান্য, মানে বেশিরভাগই আর কি সবাই ওই 7 টাকা বা 10 টাকা লেভেল থেকে শুরু করেছেন, করে তারপর 7,000 কোটি বা 70,000 কোটি বা 7 লাখ কোটিতে পৌঁছে যাচ্ছেন, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু আপনার ক্ষেত্রে আপনি দেখছি, আমি আপনার কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম যে কি সহজে বলে যাচ্ছেন গোটা বিষয়গুলো, কিন্তু এটাও তো ঘটনা। আপনি হয়তো নিজের জীবনযাত্রা বা জীবনের আদর্শটাকে এত সহজ করে ব্যাখ্যা করে নিয়েছেন, এটা হয়তো আপনাকে টেনশন ফ্রি থাকতে সুবিধা দেয়, আত্মবিশ্বাসী করে। কিন্তু এটা তো ঘটনা উইদাউট একটা ভাবনা, একটা মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং পরিশ্রম, এটা না থাকলে এত বড় কর্মকাণ্ড সামলানো সম্ভব হতো না। আপনি সহজভাবে করে নিয়েছেন, বা আপনার ক্ষেত্রে ব্যাখ্যাটা আপনি এত সহজভাবে করতে পারছেন, নিশ্চয়ই আপনার তার মানসিক জায়গাটা অন্যরকমভাবে অনেক সিস্টেমেটিক ওয়েতে করে ফেলেছেন। কারণ আপনাকে দেখে যদি কেউ ভেবে নেন যে ও ঠিক আছে আমি একটা পরিশ্রম করবো না, ব্যবসাটা শুরু করে দিই, ও সত্যমদা ওই রকম জায়গায় চলে গেছেন, আমি ওই রকম জায়গায় চলে যাবো, আমার 5টা ইউনিভার্সিটি হবে, সেটা তো হবে না। কোন জায়গাটায় আপনি আলাদা অন্যদের থেকে, কোন জায়গাটায় আপনাকে সুবিধে করেছে, মানে যেটা এই এত সহজ ব্যাপারটা আড়ালে কোন কঠিন ব্যাপারটা? এই সহজ ভাবে করাটাই আমাকে হেল্প করেছে, এই সহজভাবে করাটাই। জোর করে কিছু আমি জোর করে কিছু করিনি, আমি করবো না, আমি জোর করে কোনোদিন কিছু করবো না। এবং বললাম তো আমার একটাই মন্ত্র ছিল যে একদম জিরো থেকে এসেছি, গেলে আবার জিরোতে ফিরে যাব, তার মাঝে তো কিছু নেই। আর আমি কিছু নিয়েও আসিনি, আমি কিছু নিয়েও যাব না, মাঝখানে যেটা আছে সেটা। আমি তো যেটা এসছি একটা কাজ করছি, আমি একদম আবার যখন ফিরে যাবো তো জিরো হাতেই ফিরে যেতে হবে আমাকে, তাই না? অনেক আমি তো জীবনে অনেকটা বছর কাটিয়ে ফেললাম। এই মানে আমার এখন 62 ইয়ার্স ওল্ড, আমি এই 62 হবে 9th জুন আমার। বোঝা যাবে না, 9th জুন আমার 62 হবে। 62টা বছর তো আমি খুব নিশ্চিন্তে, নির্ভাবনায়, মানে খুব একদম এনজয় করে কাটিয়ে দিলাম, তাই না? তার আর সামনে আর কটা বছর, তার তো সেটা তো কিছু নেই। এবং কিছু যখন নিয়ে যাব না, যেহেতু
তা সুতরাং তো আর তো টেনশনও কিছু নেই আমার, যে আর কিছু হলে হবে, না হলে না হবে, কিছু এটা যদি চলে যায় যে চলে যাবে। আমি তো জিরো থেকে এসেছি, এটা তো প্লাইং ব্যাক মডেল, একটা থেকে একটা করতে করতে এটা হয়েছে। আমার তো কারোর কাছ থেকে ধার দেনা করে জীবনে কারোর 9 পয়সা কাউকে ধারিনি, ঠিক আছে? কোনো জায়গাতে ইভেন 500 টাকা যেটা বাবা মার কাছ থেকেও নিইনি, নিজের টিউশনের টাকা থেকে করেছিলাম, ঠিক আছে? ব্যাংকের টাকা যেটুকু নিয়েছিলাম ব্যাংকে শোধ দিয়ে দেওয়া হয়েছে। তা সুতরাং এটাতে তো কোনো দিন আমার কোনো টেনশন থাকার কথা নয় যে এটাতে কোনো কিছু হবে। আর যা মোটামুটি এই যে ক্যাম্পাসগুলো তৈরি হয়ে গেছে, 100-র উপরে ক্যাম্পাস তৈরি হয়েছে বিভিন্ন জায়গাতে, সেখানে মানে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ স্টুডেন্ট পড়াশোনা করছে। তা সেখানে তো ধরুন এটা তো থেকে যাবে, এটা তো আমি তো মনে করছি এটা ফর দ্য সোসাইটি থেকে যাবে, এটা আমার নিয়ে যাওয়ার কিছু নেই। একটা কলেজ ইউনিভার্সিটি আমি নিয়ে যাবো কী করে? এটা তো সোসাইটির জন্য থেকে যাবে। তো আমি না থাকলেও এটা থাকবে। আমার ছেলে যদি মনে করে এটা চালাবে না, ও অন্য কিছু করবে, দেন এটা সোসাইটি হিসাবেই থেকে যাবে, ট্রাস্ট হিসাবেই থেকে যাবে। তা সুতরাং আমার নিয়ে যাওয়ার কিছু নেই, দেখারও কিছু নেই, সুতরাং এটা চলবে, তার গতিতে চলবে। মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে সহজভাবে সত্তর এলাও সহজে, যেরকমভাবে সহজভাবে যেটা আসবে সেটাতেই একদম ফ্লো করে যাও। একদম, আমি এসেছি নিজের ইচ্ছাতে, পৃথিবীতে আসিনি, আবার নিজের ইচ্ছাতেও যাবো না, যখন যাওয়ার ডাক আসবে আবার চলে যাবো। সুতরাং সব থাকবে পড়ে। আপনি পুরো গীতা খুব ভালোবাসেন না? মানে গীতার বাণীগুলো মোটামুটি আপনার কথার মধ্যে দিয়ে পাওয়া যায়। আপনার কবিতার বইটা আমি দেখছিলাম, সঙ্গে রয়েছে। এই এত ব্যস্ততা সামলেও আমি একটা কবিতা আপনার কাছ থেকে একটুখানি শুনতে চাইবো, শুধু এইটা বোঝার জন্যে যে সত্যি সত্যি এতটা, সবাই যারা সফল হয়ে যান তারপর সাফল্যের রেসিপিগুলো তাদের কাছে খুব সহজ লাগে, বাকিদের তো লাগে না। কিন্তু যখন একদম ফাইনার কোনো জায়গায় গিয়ে পৌঁছায় ব্যাপারটা, তখন বোঝা যায় যে কোথায় তার ওপর প্রেশার আছে। কিন্তু আমি এই কবিতার মতো একটা সৃষ্টিশীল বিষয়, সেটা মধ্যে যখন একজন কেউ ঢুকে যেতে পারেন বা লিখতে পারেন, তখন সত্যিই মানতে হয় যে ওই সময়টা অন্তত তার মনের মধ্যে বাকি আর কিছু ছায়া ফেলেনি। তো সেটা একবার একটু আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার পছন্দের। আচ্ছা, আমি যেটা বেরোলো সেটাই পড়ি। হ্যাঁ, এই কবিতাটার নাম প্রেমে অনুভবে। আচ্ছা। আমি আজ একলা থাকবো সারাক্ষণ। আমি একলা থাকতে খুব ভালোবাসি অ্যাকচুয়ালি, মানে খুব সব কিছু ছেড়ে একলা থাকতে ভালোবাসি। বললাম না, একলা আকাশ দেখা, একলা বৃষ্টি দেখা, একলা ঘর আমার দেশ, একলা ঘর আমার, একলা থাকার অভ্যেস। আমি আজ একলা থাকবো সারাক্ষণ, উদাসীন কোনো কুলহারা নাবিকের মতো। আমি আজ আকাশ খুঁজবো আনমনে, অনিঃশেষ আকাশের বুকে আমার স্বপ্নরা ভেসে যাবে বেহিসাবি ঘুড়ির মতন। আজ আমি একলা থাকবো সারাক্ষণ। আমি আজ কারোর ডাকে সাড়া দেবো না, ভুলে যাব কাজের পাহাড়, মুখর টেলিফোন আর সহস্র পিছুটান। আমি আজ রিক্ত হব অবাধ্য কামনায়। আমি আজ অভিমানী হব বারবার, প্রেমের উষ্ণ বাসনায়, বিরহের অবুঝ বেদনায়। আমি আজ নিঃসঙ্গ হব অস্থির প্রতীক্ষায়। আমি আজ উদ্দাম হব অস্ফুট আবেগে, খুঁজে নেব প্রেমের অবসর। সোনালি রোদের রং মেখে আলগোছে ছুঁয়ে যাব তোমার শরীর। আমি আজ তোমার সাথে একলা হব সারাক্ষণ। বাহ, খুব সুন্দর। মানে এটার মধ্যে আমি এই জন্যই বললাম আপনাকে আপনার পছন্দের একটা কবিতা পড়তে। দেখুন, সব আমি আরেকটা কবিতা পড়ি। হ্যাঁ, এটা হচ্ছে যে এই কবিতাটার নাম প্রেমে অপ্রেমে। এটা আমার এটা এই বইটার নাম প্রেমে বিচ্ছেদে, কিন্তু এটা আমার 2 বছর আগে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছেন। এবং সেটা তার সঙ্গে প্রেম বিরহ এবং তার সঙ্গে 40 বছর আমি সময় কাটিয়েছি। মানে মানে প্রেম থেকে তারপর বিয়ে, তারপরে এই কাটানোর সময়, টোটাল সময়টা প্রায় 40 বছর কাটিয়েছি। তো সেটা তখন বেশ কিছু কবিতা লিখেছিলাম, কারণ যখন মানুষ বিরহে থাকে তখনই কবিতা আসে বেশি। তা হ্যাঁ, আমি একটা কবিতা লিখেছিলাম। তবু হয়তো কিছু থেকে যায়, নদীর জল সরে গেলে জমে থাকা বিষণ্ণ পলিমাটির মতো কিছু হয়তো থেকে যায় অনুভবে। বিস্মৃতির আড়ালে উদাসীন কোনো একাকী অবসরে নিভৃত স্মৃতির মতো তবু হয়তো কিছু থেকে যায়। বৃষ্টিমুখর কোনো বাদল দিনে হঠাৎ হাওয়ায় চেনা দিনের গন্ধ ভেসে যায়, মনে পড়ে যায় হৃদয়ের গোপন উঠোন। আর চোখে সলজ্জ আবেগ, হাতে হাত রেখে শহরের এগলি ওগলি, উষ্ণ অনুরাগ, চোখে চোখে অস্ফুট প্রেম, মনে পড়ে সব, মনে পড়ে অবুঝ বেদনায়। তুমি আজ অন্য কোথাও, অন্য কোনো দেশে, অন্য প্রেমে, অন্য অভিমানে, ভালোবাসার মানে খুঁজতে খুঁজতে অবিরত ভালোবাসার মানে খুঁজতে খুঁজতে অবিরত হয়তো ভুলে গেছো অন্তহীন অসহ্য বিরহ, ভুলে গেছো অনন্ত বিচ্ছেদ। তবু হয়তো কিছু থেকে যায় অতীতের বিবর্ণ পাতায়, থেকে যায় প্রেমে অপ্রেমে। বাহ, মানে এই বলছিলাম না যে আপনার কবিতার সঙ্গে আপনি এতক্ষণ যে কথাগুলো বলছিলেন, যারা শুনবেন তারাও খুব সহজে
দুটোকে মেলাতে পারবেন? দুটোর মধ্যে কিন্তু কোনো কনফ্লিক্ট নেই, দুটোর মধ্যে কোনো ডিসকানেক্ট। আমার জীবনে কোনো কনফ্লিক্ট নেই। আমার কাছে জীবনটা কমপ্লিটলি পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আমার কাছে কোনো কনফ্লিক্ট, আমি নিজের জীবনে কোনো আমি কনফ্লিক্টের মধ্যে পড়িনি কখনো। আমি খুব কোনো রকম সহজ বিশ্বাস, সরলভাবে মানে এই বেঁচেছি। এত বড় ব্যবসা এতদিন ধরে আপনি লড়াই চালাচ্ছেন, এর মাঝখানটায় কোথাও এত বিশ্বাস, আপনার বিশ্বাস শুনলাম, আপনার ভালোবাসার কথা শুনলাম, কিন্তু তার বাইরে বিশ্বাস ভঙ্গ বা বিশ্বাসঘাতকতা, যেটা হয়তো আমাদের এই জীবনগুলোরই একদম অঙ্গাঙ্গিক একটা অংশ আর কি, সেগুলো কখনো আপনাকে ধাক্কা দিয়ে যায়নি? না না না, কারণ আমি কি জানেন তো, আমি বিশ্বাসভঙ্গ কখনো হয়নি আমার জীবনে। আর আমি যখন কোনো আমার কারোর প্রতি কোনো খারাপ লাগে বা বুঝতে পারি যে ঠিক আমার সঙ্গে ঠিক তার অ্যাডজাস্ট হবে না বা কোনো মিল হবে না, আমি না নিজে সরে আসি। এবং তার জন্যে আমার প্রচুর ক্ষতি হলেও আমি কখনো কোনো কনফ্লিক্টের মধ্যে যাই না, আমি নিজে সেখান থেকে সরে আসি। আমি চলে, এবং ইভেন আমার অর্গানাইজেশনে আমার কোনো কলিগের সাথে যদি আমার কোনো মনোমালিন্য হয়, কোনো কিছু হয়, বা ওর কোনো কাজে আমার অসন্তুষ্টি হয়, আমি না হয়তো নিজেকেই ব্যাক আউট করি। আমি কখনো হয়তো 3-4 দিন 7 দিন তার সঙ্গে কথাই বললাম না, ওকে, সে বুঝে গেল যে সামথিং রং, আবার ঠিকঠাক হয়ে গেল। আমি কোনো রাগ পুষেও রাখি না, বা আমার অভিমান প্রচণ্ড, মানে ভীষণ অভিমান হয় আমার কোনো কাজে, বা কেউ একটা আমার প্রতি অন্যায় করলে, বা কোনো একটা আমি হয়তো এমন কিছু কাজ করিনি যেটাতে সে হয়তো আমার প্রতি ভুল ভেবে নিয়েছে, তাতে আমার কিন্তু রাগ কখনো হয় না, আমার অভিমান হয় প্রচুর। এবং তার জন্য অভিমান থেকে আমি নিজেই ব্যাক আউট করি, নিজেকে সরিয়ে নিই সেখান থেকে, যার জন্য কনফ্লিক্ট হওয়ার কোনো চান্স দিই না আমি। তার মানে এই যে দেখুন, এই ভাবনাটা আমি আসলে আপনাকে যে প্রশ্নগুলো করছিলাম, এগুলো হয়তো এই যারা শুনবেন, যারা পুরো অনুষ্ঠানটা দেখতে দেখতে তার ভবিষ্যতে হয়তো এইরকমই একজন উদ্যোগপতি হওয়ার স্বপ্ন দেখেন বা অনুপ্রেরণা পাবেন। তো অনুপ্রেরণাটা বললেই আজকাল, যাই হোক, তো তাদের জন্য কিন্তু এটা একটা হ্যান্ডবুকের মতো, মানে আমরা এই কথাবার্তার মধ্যে দিয়ে হয়তো তাদের সামনে তুলে ধরতে পারছিলাম যে কোন কোন জায়গাগুলো, এগুলোই তো জায়গা, Right. সেগুলোর ক্ষেত্রে কি মানসিকতায় সেগুলোকে ফেস করতে হয়। আপনার কাছ থেকে যদি কেউ টিপস চায়, তাদের আপনি কি বলেন? টিপস বলতে কি, মানে যদি ভবিষ্যতে কেউ উদ্যোগপতি হওয়ার টিপস চায়। আচ্ছা, ওই সেটা বলি আমি, যেটাই যে তোমাকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্নটা ভালোভাবে দেখতে হবে, এবং সেই স্বপ্নটা বাস্তবায়িত করতে গেলে যেটা করার, যে কাজগুলো করার, সেই কাজগুলো করতে হবে। আর থাকতে হবে অনেস্টি, ইন্টিগ্রিটি, ডেডিকেশন টু দ্য ওয়ার্ক, এটা থাকবে। আর মানুষের প্রতি ভালোবাসা, কারণ একা কিছু করা যায় না জীবনে, আমি একা কিছু করিনি, মানুষকে নিয়ে চলতে হয় এবং লিডার হতে হয়। মানে একমাত্র একটা প্রপার লিডার হলেই মানুষ তার সঙ্গে আসে এবং তাকে ভালোবাসে। মানুষের ভালোবাসা পেতে হবে, মানুষের ভালোবাসা, আশীর্বাদ ছাড়া জীবন কিছু হয় না। এবং আমি যখন প্রথম শুরু করেছি, একজন মাত্র আমার কলিগ বলুন, এমপ্লয়ি বলুন, একজন, তারপরে 2জন হয়েছে, 3জন হয়েছে, করতে করতে এখন 10,000-এর ওপরে। কিন্তু আমি যখনই যেটা কাজটা করেছি, তখন অনেক মানুষ একসঙ্গে এগিয়ে এসছেন, এবং তাদের আমার পরিবার, আমার বৃহত্তর পরিবার, মানে আমার অফিসের যারা আছেন সবাইকে মিলে, কিন্তু সবাই মিলে কাজটা করেছেন। আমি হয়তো বলছি একটা ইউনিভার্সিটি করব, কিন্তু তারপরে যে কাজটা করছেন তারা করছেন, তো মানে ভাবনাটা আমার, কিন্তু তারপরে এক্সিকিউশনটা কিন্তু তারা করছেন। আমি তাদের সঙ্গে দাঁড়িয়ে আছি এটা করার জন্য। যেদিন হলো সেদিন একটা ইনোভেশন হলো, সবাই মিলে আমরা এনজয় করলাম, আমরা খুশি হলাম। তা সেটা কিন্তু মানে একটা কমপ্লিট ফুলফিলমেন্ট। এবং আমি সেটাই বলি যে এইটা হতে হবে, স্বপ্ন দেখতে হবে, আর স্বপ্নটাকে প্রপার রূপ দেওয়ার জন্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেগুলো প্রপারলি করতে হবে। অর্থাৎ একটা ভালো রান্না করার মতো, একটা ভালো রান্নাতে যেমন মানে প্রপার নুন, ঝাল, তেল, মশলা, উপাদানগুলো দিতে হয়, এটাতেও করতে হবে। এবং মনে করতে হবে আমি একটা ভালো কাজ করব, কোনো খারাপটা করব না। এইটা যারা করবেন ডেফিনেটলি তারা সাকসেসফুল হবেন। এই জাস্ট একটা জিনিস, এটা শুনতে শুনতে আমার মনে হলো, আমি ভাবছিলাম এখানটাই হয়তো শেষ করার পক্ষে সঠিক আর কি, কিন্তু আমার শুনতে শুনতে মনে হলো, দেখুন বিদেশে আপনি ঘুরতে ভালোবাসেন, বিদেশে যান, এবং আমরা জানি যে ঢেঁকি যেহেতু স্বর্গে গেলেও ধানই ভানে, আপনি ওখানে গেলেও নিশ্চয়ই ওখানকার শিক্ষা পরিকাঠামোগুলো খুঁজে খুঁজে দেখেন, ঘুরে ঘুরে দেখেন। কোথাও গিয়ে মনে হয় আমরা কোন জায়গাটায় পিছিয়ে আছি এবং কোনোভাবে ওই জায়গাটাকে ম্যাচ করা সম্ভব, যাতে ভবিষ্যতে কোনো একটা সময় বিদেশ থেকে ছাত্রছাত্রীরা তারা সব আমাদের এখানে পড়তে আসবে। এই স্বপ্নটা দেখেন? হ্যাঁ, এটা তো আমরা কতগুলো জায়গায় ডেফিনেটলি পিছিয়ে আছি। সব থেকে যেটা হচ্ছে যে আমাদের সিভিক সেন্সটা বাড়াতে হবে, আমাদের মানুষের কমপ্লিট সিভিক সেন্সটা বাড়াতে হবে। এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে পরিকাঠামোগত আরেকটু উন্নয়ন করতে হবে আমাদেরকে। 3rd হচ্ছে যে আমাদের মানসিকতার কিছু পরিবর্তন দরকার, যে
আমাদের মধ্যে যে ওই যেটা আছে যে আমরা যে কাজটা করছি সবার কাজের প্রতি সেই ডেডিকেশনটা থাকে না। কিন্তু বিদেশে কোনো জায়গাতে গিয়ে দেখেছি যে ডেডিকেশন টু ওয়ার্ক তাদের কাছে কিন্তু একদম মানে নাম্বার ওয়ান, তার বাইরে কিছু তার ভাবতে পারেন না, সেটা করতে হবে। আর হচ্ছে আমাদের এখানে যদি আমরা বলি যে আমি স্কুল কলেজ নিয়ে ইউনিভার্সিটি নিয়ে যদি বলি যে বাইরের ছাত্ররা পড়তে আসবেন আমার এখানে, তাহলে কিন্তু যেটা দরকার যে রিসার্চ ফেসিলিটিগুলোকে বাড়াতে হবে। আমাদের রাজ্যে আমাদের দেশে ইউনিভার্সিটিগুলোতে যেটা কম সেটা হচ্ছে রিসার্চ ফেসিলিটি কম, যার জন্য না বাইরে থেকে ছেলে মানে বাচ্চারা এখানে পড়তে আসেন না, কম আসেন। তা সেটা বাড়াতে হবে। আর সামাজিক উন্নয়ন, মানুষের কি বলবো মানে চিন্তাভাবনার একটু প্রসারণ, এগুলো হলেই আমরা কিন্তু অনেক ভালো, মানে আমরা দেশ, আমাদের মানুষ, আমরা কিন্তু মানসিকভাবে অনেকের থেকে উন্নত এবং আমাদের মেধা, আমাদের মনন অনেকের থেকে উন্নত। তা সুতরাং যে আমরা কিন্তু মানে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পেতে পারি যদি ছোট 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 জিনিসগুলোকে আমরা একটু চেঞ্জ করে নিই, তাহলেই সম্ভব। দেখুন, যে কোনো পরিবর্তন হয় তার মধ্যে কিছু আশা লুকিয়ে থাকে, মানুষ অন্তত আশাতেই কিছু বদল আনে। আমাদের একটা নতুন সরকার এসছে, আপনার মানে ধরুন সেই অর্থে উদ্যোগপতিদের একজন প্রতিনিধি হিসেবেই প্রত্যাশাটা কি? প্রত্যাশা এটাই যে আমরা যেন আরও ভালোভাবে আমরা কাজ করি। আমাদের এই রেড টেপিজম যেটা মানে কাজ করতে গিয়ে মানে অনেক সময় যেত লাল ফিতের ফাঁস যেন না হয়, স্মুথ হয় যেন, এবং আমরা মানে কিছু কিছু জিনিস আরেকটু ডেভেলপ করা। যেমন ধরুন আমাদের রাজ্যের কথা যদি বলি, সেটা যাতে এখানে আমাদের বিদেশি বিনিয়োগটা যাতে আসে, তার জন্য একটা মানে সেন্ট্রাল টাস্ক তৈরি করা, স্টেট টাস্ক তৈরি করা, একটা স্টেট মানে একটা মানে কি বলবো ফোর্স হিসেবে তৈরি করা, এটাই করা ইমিডিয়েটলি। আমার মনে হয় একটা যদি আমরা এই সিইও কনফারেন্স টাইপের আমরা করি, সেখানে প্রচুর বিদেশি বা আমাদের বাইরের আছেন প্রচুর, আমাদের বাঙালিরা প্রচুর বড় বড় কোম্পানি যেসব সিইও হিসেবে বসে আছেন, বড় বড় জায়গায় কাজ করছেন, তাদেরকে ডেকে নিয়ে একটা সিইও কনক্লেভ যদি আমরা করতে পারি এবং সেখান থেকে তারা যেটা বলছেন সেটাতে আমরা যদি একটা ড্রাফট করে এবং সেটা যদি ইমপ্লিমেন্টেশন করি এবং তাদেরকে যদি মেন্টর হিসেবে রাখি, এটা হতে পারে। এটা তারপরে ধরুন এখন অনেক কিন্তু বাইরে থেকে এই যে এতে ইউএসএতে যেটা H1B ভিসা যেটা সেটাতে এখন ডিফিকাল্ট হচ্ছে, প্রচুর তারা ফিরে আসতে চাইছেন দেশে। সেগুলোকে আমার মনে হয় তাদেরকে এনকারেজ করা, তাদেরকে নিয়ে আসা এবং তাদের জন্য একটা প্যাকেজ তৈরি করা যে তারা এখানে এলে যাতে কাজের সুবিধা পান এবং তার জন্য একটা ভাবনা, এটাকে ভাবা। আর আমাদের কী বলে ইনফ্রাস্ট্রাকচারগুলোকে আরেকটু ডেভেলপ করা, মানে আমার মনে হয় কিছু স্কিল ইউনিভার্সিটি তৈরি করা বিভিন্ন শহরে। তাতে স্কিল ইউনিভার্সিটিগুলো তৈরি হলে কী হবে, সেখানে প্রচুর ছেলে মেয়ে স্কিল মধ্যে দিয়ে তারা জব পেতে তাদের সুবিধা হবে। তাছাড়াও আমার মনে হয় যদি আমরা স্কিল করিডোর তৈরি করতে পারি, একটা টেকনোলজি করিডোর তৈরি করতে পারি, কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি একটা টেকনোলজি করিডোর তৈরি করতে পারি, সেখানে আমরা যদি মানে প্লাগ অ্যান্ড প্লে এই মডেলে বেশ কিছু সেন্টার ডেভেলপ করতে পারি, ইনকিউবেশন ডেভেলপ করে দিতে পারি, যাতে প্রচুর ছাত্রছাত্রী মানে তারা সেখানে ইনকিউবেশনে কাজ করবেন, তারা তাদের প্রোডাক্ট ডেভেলপ করবেন, সেখান থেকে তারা সেগুলোকে তাদের বিজনেস হিসাবে নেবেন এবং তাকে অনেক বাঙালি কিন্তু ছাত্রছাত্রী বাঙালি মানে উদ্যোগপতি তৈরি হতে পারে সেটা থেকে। আমার একটাই আশা যে এই নতুন গভর্নমেন্ট অনেক প্রোঅ্যাক্টিভ হবেন এবং তারা মানে রাজ্যটাকে, আমি তো দেখছি কদিনে যেভাবে শুরুটা হয়েছে, এই শুরুটা যদি এরকমভাবে থাকে এবং সব জায়গাতে যদি এই মানে এই মানসিকতা যদি এবং এটা গতিটা যদি থাকে এবং এটা যদি হয়, তাহলে কিন্তু আমরা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লব। মানে বাংলা কিন্তু আবার সেই মানে একেবারে ঠিক সেই বাংলা ফিরে আসবে যে বাংলার কথা মানে সারা পৃথিবীতে তখন বাংলাকে নিয়ে চর্চা হতো, সারা ভারতে বাংলার দিকে তাকিয়ে থাকতো বাংলা কী করছে। আমরা কিন্তু আবার সেই বাংলাতে ফিরে যাব, একদম সোনার বাংলা, এটা কিন্তু আমরা ফিরে যাব। এবং স্বপ্ন দেখা ছাড়া চলবে না। স্বপ্ন দেখা ছাড়া চলবে না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।